আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ডেন্সি বাড়াতে। তারা প্রাইস আর বাড়াবে না, করে গেলে আমাদের আনএমপ্লয়মেন্ট হবে, অনেক স্টোর বন্ধ করতে হবে। প্রতি বছরই 9%, যেহেতু ইনফ্লেশন 9% আমাকে মিনিমাম ইনক্রিমেন্ট দিতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে ম্যান পাওয়ার কমাও, ম্যান পাওয়ার কমায় তোমার খরচ ওভারহেড কমাও। এতে দেখা যাচ্ছে যে আমার যে 75,000 লোক, আমার 10,000 লোকের টার্গেট এখন আমি কমাবো। জনাব একে আজাদ, আমরা যদি সাম্প্রতিক পরিসংখ্যানগুলো দেখি যে বিশ্বব্যাংকের হিসাবে একটা বড় অংশ নতুন করে দরিদ্র হয়েছেন, সেটা চড়া মূল্যস্ফীতির কারণে এবং কাঙ্ক্ষিত মাত্রায় কর্মসংস্থান না হওয়ার কারণে। আপনি বাংলাদেশের অন্যতম বড় উদ্যোক্তা এবং আপনার অধীনে প্রায় 75,000 মানুষ আপনার প্রতিষ্ঠানে কাজ করেন। গেল 2-3 বছরের অভিজ্ঞতাটা কি আসলে? এই মুহূর্তে আপনি আরও 10,000 কর্মসংস্থান বাড়াবেন এরকম চিন্তাভাবনা করতে পারছেন কিনা, সাহস পাচ্ছেন কিনা? দেখুন, এখন পৃথিবী যেভাবে আগাচ্ছে আমরা কিন্তু সেভাবে এগোতে পারছি না। এখন পৃথিবী চাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ডেন্সি বাড়াতে। যেমন আমরা রপ্তানির মুখী পোশাক শিল্পের কথাই বলি, আমাদের যারা বড়োয়ার বায়ার মেইনলি ইউরোপ এবং আমেরিকা, জাপান এবং কিছু কিছু চীন এবং নেইবারিং কান্ট্রি ইন্ডিয়াতে যায়। তারা প্রাইস আর বাড়াবে না, কোনো কমোডিটির প্রাইস তারা বাড়াবে না। তারা ক্লিয়ার বলে দিয়েছে তারা বাড়াবে না। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কাস্টমারের কাছে যদি আর প্রাইস বাড়াই, কাস্টমার ক্যান নট অ্যাফোর্ড এবং তারা হয়ে যাবে, আমাদের খরচ কমানো শুরু না কমে যাবে, সেল কমে যাবে, করে গেলে আমাদের আনএমপ্লয়মেন্ট হবে, অনেক স্টোর বন্ধ করতে হবে। তা বাড়াতে তোমরা কীভাবে সার্ভাইভ করবো? কারণ আমার তো এসে প্রতি বছরই 9%, যেহেতু ইনফ্লেশন 9% আমাকে মিনিমাম ইনক্রিমেন্ট দিতে হয়, ওয়ার্কারকে দিতে হয় এবং স্টাফদেরকে এরকম 9-10% ইনক্রিমেন্ট ছিল না। তো এই যে আমার বাড়তি হচ্ছে, খরচ বাড়ছে, অথচ প্রাইস বাড়ছে, তাহলে আমি তো সার্ভাইভ করবো না। তা আমি সার্ভাইভ না করলে, আমি যদি না টিকি তাহলে আমার তো বায়ারও টিকবে না, তাহলে সাপ্লাই পাবে কোথার থেকে? আমেরিকা, ইউরোপ তারা পাবে কোথা থেকে? এই জন্যে তাদেরও হেডেক আসছে যে আমি যাতে সার্ভাইভ করি। এই জন্য তারা বলছে তুমি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে ম্যান পাওয়ার কমাও, ম্যান পাওয়ার কমায় তোমার খরচ ওভারহেড কমাও। এতে দেখা যাচ্ছে যে আমার যে 75,000 লোক, আমার 10,000 লোকের টার্গেট এখন আমি কমাবো। তো 10,000 লোক, এই লোক তো স্কিল্ড লোক, তারা চাকরিরত, তো এরা যাবে কোথায়? তো এই জন্যে সরকারকে এমন দূরদর্শী হতে হবে, সরকার এই বাজেটে, যে প্রত্যেকটা, অনেক কোম্পানি বসে যাচ্ছে, অনেক কোম্পানি কিন্তু পারছে না, কারণ প্রাইস মিট করতে পারছে না, তার এফিসিয়েন্সি বাড়ছে না, খরচ বাড়ছে, যার জন্য অনেক কোম্পানি কিন্তু প্রতি মাসেই কিছু না কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র গার্মেন্টস ফ্যাক্টরি না, অন্যান্য ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমার এই যদি বিদেশের সাথে তাল মিলে না চলতে পারে, আমার যদি ওভারহেড কমাতে না পারে, আমি যদি এফিশিয়েন্ট না হই, আমি সার্ভাইভ করবো না। তো আমার সার্ভাইভ করতে হলে আমার ম্যান পাওয়ার রিডাকশন, এখানে তো দায়বদ্ধতার একটা বড় জায়গা, যে আমার প্রতি বছরই তো 20-22 লাখ নতুন মুখ যুক্ত হচ্ছে। আমি তাদেরকে এমপ্লয়মেন্ট করার বদলে যদি এক্সিস্টিং এমপ্লয়মেন্টই আমি কমানোর দিকে যাই, এটা তো একটা অর্থনৈতিক অব্যবস্থাপনা বা অস্থিরতার একটা ইঙ্গিত। অবশ্যই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি বারবার বলছেন যে উনি 1 কোটি লোকের কর্মসংস্থান করবেন, কিন্তু 1 কোটি লোকের কর্মসংস্থান তো আমাদেরকে দিয়ে করবেন। তা আমাদের যদি সাথে আমাদের যেই সমস্যাগুলো আমি শুরুতে বললাম, সেই সমস্যার সমাধান করা না যায়, সেই জন্যে আমি মনে করি এখানে যিনি অর্থমন্ত্রী, উনি রেগুলার বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে ক্লিয়ার আমরা বলে আসছি যে আপনি 13-14% ইন্টারেস্ট দিয়ে আপনি যদি বলেন আমাদেরকে কলকারখানা চালান, তো উনিও বলছেন যে দেখেন আমি তো প্রজেক্ট লোন কমাইতে, ইন্টারেস্ট কমাইতে পারবো না, যেতে ইনফ্লেশন ইজ ভেরি হাই, গভর্নমেন্টের বরোয়িং করছে, বা 10.5% গভর্নমেন্ট বরোয়িং করছে সঞ্চয়পত্রের মাধ্যমে, ডিফেন্স সেভিংস সার্টিফিকেট, গভর্নমেন্ট ইজ বরোয়িং, তাহলে আমি সেখানে 11%-এর নিচে কোনো ব্যাংকই করছে না, ডিপোজিট নিচ্ছে না, 11% কম, 11, তাহলে সে 13-14% ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। তো এটা তো আমি কম্পিটিটিভ না কম্পেয়ার টু নেইবারিং কান্ট্রি। রাইট স্যার, আমি এটা প্রেক্ষিতে একটু বলি। একটা যেটা, সেটা হলো যে একটা তো আমাদের রপ্তানিমুখী শিল্প আছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতির বেশিরভাগটাই কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে অর্থনীতি, শতকরা 85% উপরে। এটা রপ্তানিমুখী শিল্পের সাথে সাথে আমাদের অভ্যন্তরীণ যে বাজারমুখী যে শিল্প, এটাও আমাদেরকে চাঙ্গা করতে হবে। এখানে কিন্তু আমাদের একটা বড় শক্তি যেটা, সেটা হলো যে আমার তো অভ্যন্তরীণ যে চাহিদা, এই চাহিদাটা আমি যদি মিট করতে চাই,
আমদানি প্রতিস্থাপক শিল্প এবং আমার নিজস্ব বাজারমুখী দুইভাবেই। তো তাহলে এখানে কিন্তু বড় ধরনের একটা চাহিদা আছে, যেটার এগেইনস্টে আমাদের শিল্পায়নের একটা বড় সুযোগ আছে। এবং সেইটার সুযোগটা নিয়ে আমরা পরবর্তীতে কিন্তু আমরা বৈদেশিক বাজারেও আমরা যাই। দেখবেন আমাদের যেগুলো বড় বড় যেসব শিল্প, যেমন রেডিমেড গার্মেন্টসে বলেন বা লেদার ইত্যাদি বলেন, এগুলো কিন্তু আমাদের অভ্যন্তরীণ আগের থেকেই এক ধরনের বাজার ছিল, এবং ওইটার উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে আমরা গিয়েছি। তো এটা হলো একটা বড় শক্তি। আমার মনে হয় যে এইটাকে কিভাবে আমরা চাঙ্গা করতে পারি, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা এখানে আছে। উনি ঋণের কথা বললেন, দেখেন বিভিন্ন দেশে ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু শিল্পায়ন হয় না। হ্যাঁ, এটা এখানে ইকুইটি মার্কেট আছে, হ্যাঁ, আপনি শেয়ার মার্কেট, আপনি বন্ড ইস্যু করেন, সিকিউরিটাইজেশন করেন, এইটা। সুতরাং আমাদেরকে কিন্তু ওই বিকল্প যে সূত্রগুলি আছে সেখানেও চাঙ্গা করতে হবে। এবং বাজেটে আমরা দেখি যে আমরা যদি আমাদের শেয়ার মার্কেটের প্রতি আস্থা ফিরে আসে, সেখানে কিন্তু একটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হবে, যেখানে আমরা বিনিয়োগের জন্য যে অর্থ বা আমাদের বড় বড় যে অবকাঠামোগুলি আছে সেখানে সেটাকে আমরা স্যার, এখানে আপনার কথার প্রেক্ষিতে একটু জানবার বিষয় যে অভ্যন্তরীণ কর্মচাঞ্চল্য বা অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রম যদি আরো গতিশীল দেখতে চাই, এটার প্রধান ব্যারিয়ার তো গেল 4-5 বছর ধরে চড়া মূল্যস্ফীতি। সেখানে তো সরকারের একটা বড় ধরনের নীতিগত ধাক্কা দরকার আসলে। না, এখানে তো অবশ্যই সেটা তো দরকার হবে, কিন্তু এই মূল্যস্ফীতিটা কমাতে গেলে একটা তো হলো যে আমাদের যে সুদের হার বেশি, আমাদের মূল্যস্ফীতি আবার মূল্যস্ফীতিকে উস্কে দেয়, হ্যাঁ, এটা আছে। কিন্তু বাজার ব্যবস্থাপনাও কিন্তু এখানে একটা বড় জিনিস। আপনি দেখবেন যে আমাদের এই যতগুলি আমরা অ্যানালাইসিস করেছি, আপনার আমাদের উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর বলেন বা আমদানি স্তর থেকে ভোক্তা স্তর বলেন, বড় ধরনের একটা এখানে পার্থক্য। এখানে কিন্তু কেবলমাত্র যে আমার ইন্টারেস্ট রেট হাই, এগুলো আছে, কিন্তু বাজার ব্যবস্থাপনাও খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ওনার যে দেখেন, এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা আলাপ করছিলাম, উনি ইউরোপিয়ান ইউনিয়নে যখন নাকি রপ্তানি করেন, এখন 12% শুল্ক ওটা ওনার ওখানে দিতে হয় না। আপনি দেখবেন এখন সেটা যদি দিতে হয়, তাহলে তো অবশ্যই প্রতিযোগিতা সক্ষমতার উপরে একটা ধাক্কা লাগবে। কিন্তু দেখেন, এই যে লজিস্টিক্স যে খরচ, ওটাও কিন্তু অলমোস্ট এই 12-13% আমরা হিসাব করে দেখেছি। তো এইগুলার তো অনেক জায়গায় পোর্টের টার্ন অ্যারাউন্ড টাইম যদি কমানো যায়, উনি যদি সিঙ্গেল উইন্ডো থেকে সব সার্ভিসগুলি যদি পান, যানবাহনের যে আমাদের যে খরচটা, যে তেলটা খরচ হয় ওনা যখন পোর্টে পাঠান, এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা অনেক খরচ কমাতে পারি। এবং প্রতিযোগিতা সক্ষমতার এই এলিমেন্টগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনাটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। নিশ্চয়ই।